হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টার যে মেজর 6 হিস্ট্রি রয়েছে সেখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। সেই বিজয়নগর সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমত এই সম্পর্কে আমরা যেটা জানবো যে এক সমৃদ্ধশালী সাম্রাজ্য, অর্থাৎ এই বিজয়নগর সাম্রাজ্য কেমন ছিল, মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম ধনী এবং একটা সমৃদ্ধ কিন্তু যে সাম্রাজ্য বা রাষ্ট্র কিন্তু ছিল। ঠিক আছে? আব্দুল রাজ্জাক, যে ডোমিঙ্গো পেস, নুনিজের মতো বিদেশি পর্যটকরা এর বিপুল সম্পদের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ দেখো, এই যে বিজয়নগর সাম্রাজ্য যেটা রয়েছে, এটা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে কিন্তু আমরা এই সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা বা এই সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছে আব্দুল রাজ্জাক, নুনিজ। ঠিক আছে? আচ্ছা, রয়েছে দেখো, সমাজের সর্বস্তরের অর্থনৈতিক কার্যকলাপ ছিল অত্যন্ত গতিশীল এবং সুসংগঠিত। ঠিক আছে? আচ্ছা, বলেছে কৃষি, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রে এই সাম্রাজ্য চরম উৎকর্ষ লাভ করেছিল, যা এর স্থাপত্য ও সংস্কৃতিকে প্রভাবিত করে। অর্থাৎ এই যে অর্থনৈতিক জীবন আমরা বলি বা অর্থনৈতিক ভিত্তি বলি, তো অর্থনৈতিক ভিত্তি হচ্ছে যে কোনো সাম্রাজ্যের বা যে কোনো যুগের যে কোনো সভ্যতার অর্থনীতির যে মূল ভিত্তি সেটা হয়ে থাকে হয় কৃষিকাজ, প্রথমত বলা যাবে যে কৃষিকাজের কথা, তারপরে ব্যবসা বাণিজ্য, পশুপালন, মুদ্রা, এর সাথে সাথে বিভিন্ন সংগঠন, এই সমস্ত বিষয়গুলো কি রয়েছে এই অর্থনীতির মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, রয়েছে অর্থনীতির মূল ভিত্তি, যেটা সম্পর্কে আমি আগেই বললাম। অর্থনীতির প্রধান মূল ভিত্তি হলো কৃষি সম্পর্কে। প্রথমত বলেছে প্রধান ফসল। প্রধান ফসলের মধ্যে কি ছিল? ধান, গম, তুলো, আখ। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো সাম্রাজ্যের প্রধান কৃষিজাত পণ্য ছিল এবং উর্বর ভূমি কৃষির অনুকূল ছিল। তারপর রয়েছে সেচ ব্যবস্থা। তুঙ্গভদ্রা নদীর ওপর নির্ভর করে রাজারা বিশাল সেচ খাল এবং জলধারা নির্মাণ করেছিলেন, যেটা কি করেছিল? কৃষিকাজকে ব্যাপকভাবে প্রসার কিন্তু করেছিল। তারপরে হয়েছে ভূমি মালিকানা। জমির উর্বরতার ওপর ভিত্তি করে কর নির্ধারিত হতো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাজারা সর্বদা বিশেষ প্রণোদনা নজর কিন্তু দিয়ে থাকতেন। তাহলে এই যে অর্থনীতির মূল ভিত্তির মধ্যে যে ফসলের উৎপাদন বা প্রধান ফসল, দেন সেখানে সেচ ব্যবস্থা উন্নত মানের, দেন হচ্ছে ভূমির মালিকানা, যেটার মাধ্যমে করটা নির্ধারিত হতো। নেক্সট কি রয়েছে দেখো, বাণিজ্য এবং বৈদেশিক সম্পর্ক। এক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে পর্তুগিজ, আরব ও পারস্যের বণিকদের সাথে বিজয়নগরের একটা গভীর ও লাভজনক বাণিজ্যিক সম্পর্ক ছিল। তাহলে কি হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে অন্যান্য বিভিন্ন যে বণিকদের আর কি, পর্তুগিজ, আরব, পারস্যের বণিকদের একটা কি সম্পর্ক কিন্তু ছিল, লাভজনক সম্পর্ক। ভাটকল, ম্যাঙ্গালোর, এর সাথে সাথে কালিকট ছিল সাম্রাজ্যের অন্যতম প্রধান এবং ব্যস্ত দপ্তর, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু নিয়ন্ত্রিত হতো। তাহলে এখানে কি হচ্ছে, বাণিজ্যটা হচ্ছে সেটা বাণিজ্য বৈদেশিক সম্পর্কের মাধ্যমেও কিন্তু হচ্ছে, যেমন কি বিভিন্ন বন্দরের মাধ্যমে কি হচ্ছে, বাণিজ্যটা হচ্ছে, বিশেষত আন্তর্জাতিক বাণিজ্যটা কিন্তু বিভিন্ন বন্দরের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হতো। সুতি বস্ত্র, লোহা এবং মশলা ব্যাপকভাবে রপ্তানি করা হতো, আর আমদানি কি করা হতো? আরবীয় ঘোড়া, রত্ন, তামা, এই সমস্ত বিষয় আমদানি করা হতো। যেমন অর্থনীতির মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন কৃষি, ব্যবসা বাণিজ্য, পশুপালন, ঠিক একইভাবে যে ব্যবসা বাণিজ্যের মধ্যেও আবার বেশ কিছু বিষয় রয়েছে, যেমন বাণিজ্যিক সম্পর্ক কার কার সাথে গড়ে উঠেছিল, তার সাথে সাথে আমদানিকৃত দ্রব্য কী ছিল, রপ্তানিকৃত দ্রব্য কী ছিল, এই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে? যেটা নিয়ে তো এই স্লাইডের মাধ্যমে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে এবার কিছু কর সম্পর্কে বা রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কি বলেছে দেখো, যে রাষ্ট্রের উৎপত্তি আয়ের প্রধান উৎস। ভূমি রাজস্ব বা শিস্ত ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস এবং কি করা হতো, সাধারণত উৎপন্ন ফসলের 1/6 কর হিসেবে কৃষকদের কাছ থেকে আদায় করা হতো। তাহলে কি করা হচ্ছে, কর রাজস্ব, করটা কি করা হচ্ছে, কৃষকদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এছাড়া সাম্রাজ্যের অর্থনীতিকে মজবুত করার জন্য বাণিজ্যিক কর, পেশাগত কর, বিবাহ কর, সম্পত্তি কর প্রচলিত ছিল। অর্থাৎ সাম্রাজ্যের যে অর্থনীতি, সেই অর্থনীতির ভিত্তিকে বা ভিতকে মজবুত করার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্নভাবে কি করা হতো, করটা আদায় করা হতো। যেমন সেখানে হচ্ছে বাণিজ্যর ক্ষেত্রে বাণিজ্যিক কর আদায় করা হতো, পেশাগত ক্ষেত্রে পেশাগত কর আদায় করা হতো, বিবাহের ক্ষেত্রে বিবাহ কর আদায় করা হতো, সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি কর প্রচলিত ছিল, যেটা একটা প্রশাসনিক কাঠামোকে কিন্তু শক্তিশালী করে তুলেছিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে মুদ্রা ব্যবস্থা। দেখো, এবার ব্যবসা বাণিজ্য হচ্ছে বা অর্থনীতির ভিত্তিটা রয়েছে, তো এই অর্থনীতির মধ্যে কি হবে, মুদ্রা ব্যবস্থারও কিন্তু নামটা আর কি ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে। যেমন বলেছি দেখো,
বাণিজ্যের প্রসারের জন্য বিজয়নগর সাম্রাজ্যে উন্নত মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল। সাম্রাজ্যের প্রধান এবং সবচেয়ে মূল্যবান মুদ্রা ছিল সোনার বরাহ বা প্যাগন। ঠিক আছে, রৌপ্য ও তামার মুদ্রার ব্যাপক প্রচলন ছিল। তাহলে বিভিন্ন মুদ্রার কি হচ্ছে, মুদ্রা ব্যবস্থার প্রচলন দেখা যাচ্ছে। কিসের ক্ষেত্রে? বিশেষত বাণিজ্যের প্রসারের জন্য বিজয়নগরে কিন্তু এই মুদ্রাগুলির আর কি প্রসারটা কিন্তু আর কি হয়েছিল, যা স্থানীয়ভাবে তার বা জিতল নামেও কিন্তু পরিচিত ছিল। এবার কি হচ্ছে, এই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য কিছু কি করা হচ্ছে, শক্তিশালী গিল্ড বা যেটাকে বণিক সংগঠন বলা হয়, সেটা আর কি বণিক সংঘ আর কি যেটা রয়েছে সেটা গড়ে উঠেছিল। ঠিক আছে, যারা অর্থনীতিতে কি করেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে অর্থনীতিটা রয়েছে, এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদানটা রেখে গেছে। ঠিক আছে, উপসংহার হিসেবে বা যেটাকে বলা যায় যে পরিশেষে যে বিষয়টা বলা যায় যে বিজয়নগরের যে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি, এর অতুলনীয় যে সাংস্কৃতিক যে শৈল্পিক স্থাপত্য বিকাশের প্রধান চালিকা শক্তি ছিল। অর্থাৎ এই সমস্ত কিছু আলোচনার উপর ভিত্তি করে বলা যায় বিজয়নগর সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেটা কিন্তু অনেকটাই সমৃদ্ধ মানের ছিল। ঠিক আছে, তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। তোমাদের সেমিস্টারের যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299, মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। চলো, এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।